আজ আমরা নিয়ে এসেছি এক অ্যাকশন থ্রিলার মুভির গল্প, যেখানে প্রতিশোধ মানেই জীবনের শেষ লড়াই। একটি সিনেমা যেখানে শুধু কুস্তি নয়, এতে রয়েছে হার না মানা ইচ্ছে শক্তি, পারিবারিক বন্ধনের মূল্য এবং খুনসুটি ভরা মার্শাল আর্টস এক্সপেরিয়েন্স। চলুন দেখি কিভাবে এক সাধারণ মানুষ দাঁড়ায় এক নির্দয় অপরাধের বিরুদ্ধে, কিভাবে সে লড়াই করে প্রতিশোধের জন্য, আর কিভাবে সে নিজে বদলে যায় এই বিপজ্জনক যাত্রায়। আসসালামু আলাইকুম দর্শক, চলুন এবার শুরু করি স্ট্রাইকিং রেস্কিউ মুভির পুরো গল্পের বিশ্লেষণ। সিনেমাটির প্রতিটি প্রাণ, থ্রিলার, টেনশন এবং সেই শ্বাসরুদ্ধকর লড়াইয়ের দৃশ্যগুলো, সেটি জানতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। গল্পের শুরুতে আমরা জ্যাক নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে নিজেকে খুব কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে পার করছে। জ্যাক নিজেকে এত প্রশিক্ষণ দেয় যে তার হাত থেকে রক্ত ঝরতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও সে থামে না এবং তার প্রশিক্ষণ চালিয়ে যায়। আমরা জানতে পারি যে জ্যাকও একসময় একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু একজন বিপজ্জনক সিনেমা মাফিয়া তার স্ত্রী সহ তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল, এবং সে তখন থেকে সে সমস্ত মানুষকে মারছে যারা তার পরিবারের হত্যার সাথে জড়িত ছিল। আজও সে এমন একজন ব্যক্তির পেছনে লেগেছিল। আমরা কিয়াং নামের একজন গ্যাংস্টারকে দেখতে পাই, যে লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তুলত। জ্যাক তাকে ব্ল্যাকমেইল করে দেখা করতে বাধ্য করেছিল, কিন্তু কিয়াং যেই তার বলা লোকেশনে পৌঁছায়, সে জ্যাককে তাড়াতাড়ি চিনে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিয়াং তার লোকদের তাকে হত্যা করতে বলে, যার পরে সবাই তাদের অস্ত্র তুলে নেয় এবং তাকে মারতে লেগে যায়। তার লোকেরা তাকে মেরে ফেলবে এই ভেবে কিয়াং আরামে বসে যায়, কিন্তু তখনই তার একজন লোকে উড়ে তাদের কাছে গিয়ে পড়ে। তার গুন্ডারা জ্যাককে মেরে ফেলা তো দূরের কথা, তার গায়ে একটু আঁচড়ও লাগাতে পারেনি। আর দেখতে দেখতে জ্যাক তাদের সবাইকে এত মারে যে আর কেউ দ্বিতীয়বার উঠার সাহস করেনি। তাকে শেষ করার জন্য কিয়াং তার আরো লোক পাঠায়, কিন্তু জ্যাক ওই সব লোকদের বেছে বেছে মারে। অবশেষে কিয়াং নামের একটি লোক বেঁচেছিল, যে সুযোগ পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন জ্যাক তার পিছু নেয়, তখন সে তার দিকে গুলিও চালায়, যদিও তা সত্ত্বেও জ্যাক তাকে ধরে ফেলে। ভয়ে কাঁপতে কাঁপতে কিয়াং বলে, আমি জানি না তোমার পরিবারকে কে মেরেছে, আমাকে শুধু এমনটা করার জন্য পয়সা দেয়া হয়েছিল। তখন সে একজন লোকের ব্যাপারে জানায়, যে একজন বিখ্যাত শিল্পপতি ইয়াংগাও এর বডিগার্ড ছিল, টনি। দেরি না করে জ্যাক একটি হাই স্কুলের কাছে যায়, যেখানে সেই বডিগার্ড রোজ ইয়াংগাও এর মেয়েকে পিক আপ করতে আসে। জ্যাক যেই সেই মেয়েটির কাছে গেল, তার বডিগার্ড অ্যাডাম সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। সে বলল, দেখে চলতে পারিস না। কিন্তু যখন সে তার হাত পরীক্ষা করে, তখন তাকে কিছু সন্দেহজনক মনে হয়নি, যার পরে সে তাকে যেতে দেয়। কিন্তু আমরা দেখি যে জ্যাক খুব চতুরতার সাথে ইয়াঙ্গো এর মেয়ে বেলার ব্যাগে একটি ট্র্যাকার লুকিয়ে দিয়েছিল। বেলা যখন বাড়ি পৌঁছায়, তখন ইয়াঙ্গো তাকে খুব বকাঝকা করে, কারণ আজ স্কুলে সে বড়দের সাথে মারামারি করেছিল। সে বলল, একজন ছাত্র হিসেবে তুমি এমন ভাবে ব্যবহার করো, তুমি জানো যে তোমার এই ধরনের কাজের জন্য আমাকে প্রতি বছর স্কুলে কত ডোনেশন দিতে হয়। বেলা তাকে জানায় যে সবার প্রথমে সেই ছেলেগুলো তাকে বিরক্ত করেছিল, কিন্তু ইয়াঙ্গাও তার একটি কথাও শুনে না, যার পরে বেলার আগে খাবার ছেড়ে সেখান থেকে চলে যায়। ইয়াঙ্গাও এর ম্যানেজার জুলিয়া তাকে জানায় যে পুলিশ খবর পেয়েছে যে আমাদের শিপমেন্টে ড্রাগস আছে। আমার মনে হয় কিছু লোক লোকাল ডিলারদের সাথে মিলে কাজ করছে এবং আমাদের শিপমেন্ট ব্যবহার করে ড্রাগসের পাচার করা হচ্ছে। ইয়ংগাও বলল, যদি এই খবর বাইরে আসে, তবে আমাদের ব্যবসার খুব ক্ষতি হবে এবং বাজারে আমাদের বদনাম হবে। তা তো আলাদা, এই জন্য সবকিছু সাবধানতার সাথে করো। জ্যাক সেই ট্র্যাকারে লাগানো মাইক্রোফোন দিয়ে তাদের সমস্ত কথাবার্তা শুনছিল। এখন তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইয়ংগাও তার পরিবারকে মেরেছে। অন্যদিকে আমরা কিয়াংকে দেখি, যার পুলিশ সব মাল জব্দ করে নিয়েছিল। কিয়াং তার বসকে বলল যে, বস, এখানে একজন লোক এসেছিল, সে আমাদের সমস্ত লোককে মেরে দিয়েছে এবং পুলিশকেও সেই খবর দিয়েছে। কিয়াং কিছু বুঝার আগে তার বস তার মুখে একটি চেয়ার ছুঁড়ে মারে, তারপর তার উপর চেয়ার রেখে আরামে বসে যায়। কিয়াং বলল, বস, আমাকে মাফ করে দেন, আমি এর ক্ষতিপূরণ করে দেব। কিন্তু ভিক্টর বলল, তোর জীবন কি 200 কোটির? তার এটুকু বলার পরে নাতাশা নামের একজন বিপজ্জনক কিলার তাকে ফানে মেরে ফেলে। কিয়াং এর লোকেরা পালানোর চেষ্টা করে, কিন্তু নাতাশা তাদেরও শেষ করে দেয়। এরই মধ্যে ভিক্টরের কাছে কারো ফোন আসে, যে মাল না পৌঁছানোর জন্য খুব রাগান্বিত ছিল। যদিও ভিক্টর ফোন কেটে দেয়, কারণ সে জানতো যে এই ক্ষতিপূরণ কিভাবে করতে হবে। ওদিকে আমরা ইয়াঙ্গাওকে দেখি, যার অনুভব হয়েছিল যে সে বেলাকে বকে ভুল করেছে। এই জন্য আজ সে তার জরুরি মিটিং ছেড়ে বেলাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবে, যাতে সে তার রাগ ছেড়ে তাকে মাফ করে দেয়। কিন্তু বেলার রাগ কমার নামে নিচ্ছিল না। তারা সবাই একটি সিক্রেট রোড দিয়ে রওনা হয়,
যার ব্যাপারে শুধু অ্যাডাম এবং জুলিয়ার তথ্য ছিল। কিন্তু তারা জানতো না যে জ্যাক আগে থেকেই রাস্তার মধ্যে তাদের জন্য ওয়েট করছিল। সে রাস্তায় প্রতিটি মোড়ে বোমা লাগিয়ে রেখেছিল। যে রুটে নেবে ইয়াঙ্গাও এর মারা নিশ্চিত ছিল। হাতে ডেটোনেটর নিয়ে সে হাইওয়ের গাড়ি তার বোমার উপর আসার অপেক্ষা করছিল। তখনই সে নোটিশ করলো যে কোনো কারণে তারা সামনে বাড়াচ্ছিল না। সে চিন্তিত হয়ে পড়ে গেল যে হঠাৎ এমন কি হলো, কোথাও তারা তার বোমার কথা জেনে গেল না তো। কিন্তু আমরা দেখি যে এমন কিছু হয়নি। আসলে রাস্তায় একজন ট্রাকওয়ালা অন্য একজন লোকের সাথে লড়াই করছিল, যার কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। অ্যাডাম ভাবলো যে এই লোকগুলো তাড়াতাড়ি সরে যাবে, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সেই ট্রাক থেকে অনেক অস্ত্রধারী লোক বাইরে বেরিয়ে এলো এবং তাদের উপর গুলি বর্ষণ করে দিল। ভাগ্যক্রমে গাড়ির কাঁচগুলো বুলেট প্রুফ ছিল, তাই কারোর ঘটনাস্থলে মৃত্যু হয়নি। তারা তাড়াতাড়ি রিভার্স নেয়, কিন্তু সেই লোকগুলো তাদের চারদিক থেকে ঘিরে নিয়েছিল। তারা বেলাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু অ্যাডাম তাদের সাথে লড়াই করে এবং তাদের আটকানোর পুরো চেষ্টা করে। ওদিকে আমরা ভিক্টরকে দেখি, যে একটি বুলডোজার দিয়ে তাদের গাড়িকে উল্টিয়ে দেয়। সে বলল তাদের ফানে মেরো না, যার পরে আরো লোক বেলার পিছনে পড়ে যায়। তারা ইয়াঙ্গাওকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে বাইরে বের করে এবং তাকে নিজেদের সাথে নিয়ে যায়। এই সময়ের মধ্যে একজন বডিগার্ড ভিক্টরকে মারার চেষ্টা করে, কিন্তু ভিক্টর তাকে এক ঘুষি দিয়ে দূরে ছুড়ে ফেলে দেয়। সে একাই সবাইকে মেরে ফেলে। ওদিকে অ্যাডামও সেই লোকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। সে যে গেটটি খুলে একজন লোক তার উপর হামলা করে, তাকে বাঁচিয়ে সে কোনো মতে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে তো আরো বিপজ্জনক লোক ছিল। আমরা নাতাশাকে দেখি, যে এক মুহূর্তের মধ্যে অ্যাডামের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার উপর একটার পর একটা ফানগাতি হামলা করে। অ্যাডাম বেশি সময় তার সামনে টিকে থাকতে পারে না এবং অবশেষে নাতাশা তাকে মেরে ফেলে ট্রাকের নিচে ছুড়ে দেয়। এ সময় গুন্ডাদের পুরো বাহিনী বেলার পেছনে হাত ধুয়ে পড়েছিল এবং সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, এবং যে তাকে বাঁচানোর চেষ্টা করছে সেই লোকেরা তাকে নির্মমভাবে মেরে ফেলছে। তারা বেলাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই জ্যাক তাদের সবাইকে তার গাড়ি দিয়ে উড়িয়ে দেয়। একবারের জন্য সে ভাবলো যে সে কেন তার এত পরোয়া করছে। সে তার শত্রুর মেয়ে। তার মারা যাওয়ার পরে ইয়াঙ্গাও এর অনুভব হবে যে মেয়ের চলে যাওয়ার দুঃখ কি। যদিও জ্যাক এত নির্মম ছিল না, এত ঘৃণা সত্ত্বেও সে ইয়াঙ্গাও এর মেয়েকে বাঁচাতে যায়। সবাইকে তার গাড়ির নিচে পিষে সে বেলার সামনে আসে এবং তাকে তাড়াতাড়ি গাড়িতে বসতে বলে। বেলা তাকে বিশ্বাস করে এবং গাড়িতে বসে যায়, কিন্তু তার মাথার উপর এত বড় পুরস্কার ছিল যে তার সত্ত্বেও সেই গুন্ডারা তার পিছু ছাড়ে না। জ্যাক তাদের সবাইকে সেই রুটে নিয়ে যায় যেখানে সে বোমা প্ল্যান করে রেখেছিল, এবং যে তাদের গাড়িগুলো বোমার কাছে আসে সে ডেটোনেটর টিপে দেয় এবং একটি বড় বিস্ফোরণের সাথে সাথে পেছনে আসা সব গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যায়। অ্যাডাম দূরে দাঁড়িয়ে এসব দেখছিল, কিন্তু তার এত চোট লেগেছিল যে সে কিছুই করতে পারছিল না। এরপর আমরা কিছু লোককে দেখি যারা শহরে ড্রাগসের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। একজন রিপোর্টার খুলে ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের দাবি করছিল, কিন্তু তার পরের মুহূর্তে আমরা তাকে খুব খারাপ অবস্থায় দেখি। ড্রাগ মাফিয়ারা তাকে এবং তার পরিবারকে কিডন্যাপ করে নিয়েছিল। যে নামের একজন লোক তাকে বলে যে তুমি যখনই টিভিতে আমার নাম নাও আমার রাগ আসে, এজন্য আমি আজ নিজে তোমার সাথে দেখা করতে এসেছি এবং তোমার জন্য একটি কিটও এনেছি যে তাকে ড্রাগস নিতে বলে, নয়তো সে তার পরিবারকে মেরে ফেলতো। কিন্তু যখন সেই রিপোর্টার তবুও মানতে চায় না, তখন যে তার চোখের সামনে তার স্ত্রীকে গুলি করে মেরে দেয় নিজের সন্তানদের বাঁচানোর জন্য। সেই রিপোর্টার তার সব কথা মেনে নেয়। যে বলল যদি এটা আগে করতে তাহলে হয়তো তোমার স্ত্রী বেঁচে যেত। এখন তুই এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বাঁচাতে পারিস। কে মরবে আর কে বাঁচবে এটা তুই ঠিক করবি। সেই বেচারা জানতো যে যদি সে কাউকে না মারে তাহলে সে তাদের দুজনকে মেরে দেবে। এজন্য সে তার বড় ছেলেকে মারার জন্য বন্দুক তুলে, যদিও গুলি চালানোর সময় তার হাত খুব কাঁপছিল, যার ফলে সে নিজে তার ছোট ছেলেকে গুলি করে মেরে দেয় এবং তারপর সে সেই রিপোর্টারকেও গুলি করে দেয়। তার পথে বাধা দেওয়া লোকদের যে এটাই শেষ করত, এবং দুর্ভাগ্যক্রমে এবার এই ভুলটি ইয়াঙ্গাও করে ফেলেছিল। তার লোকেরা তাকে ধরে যে এর কাছে নিয়ে আসে। যে বলল এই শহরে আমার একটি ছোট লজিস্টিক কোম্পানি আছে, আমি চাই যে তুমি এই পেপারে সাইন করো এবং এই কোম্পানি মাত্র 200 কোটিতে তোমার হয়ে যাবে। সে জানতো যে যদি সে এমনটা করে তবে সে তার কোম্পানির আড়ালে ড্রাগসের ব্যবসা করবে, এজন্য সে সাইন করতে অস্বীকার করে। তারপর সে তাকে মেরে ফেলুক না কেন। যে বলে যে চ্যাম্পিয়ন তুমি জীবিত অবস্থায় অনেক দামি, কিন্তু তোমার মেয়ে আমার কোনো কাজের নয়। যদি তুমি সাইন না করো তবে সে বাঁচবে না। এ সময় আমরা জ্যাককে দেখি, যে বেলাকে সেই গুন্ডাদের থেকে বাঁচিয়ে নিজের আস্তানায় নিয়ে এসেছিল। বেলা যখন তাকে মনোযোগ দিয়ে দেখলো তখন সে সঙ্গে সঙ্গে চিনে গেল যে এই সেই লোক যে তাকে স্কুলে মিলেছিল। সে বলল তুমি নিউজ চ্যানেলও ছিলে, তুমি তোমার স্ত্রী এবং মেয়েকে মেরেছ তাই না? কিন্তু এটা শোনা মাত্র জ্যাক রাগে তাকে বলে যে আমি তাদের মারিনি, তাদের তোমার ড্যাড ইয়াঙ্গাও মেরেছে। যখন বেলার বিশ্বাস হয় না তখন জ্যাক তাকে
সে সমস্ত প্রমাণ দেখায় যা স্পষ্টভাবে ইঙ্গিত করেছিল যে তার বাবা ড্রাগস মাফিয়াদের সাথে কাজ করছে। জ্যাক চাইলে তাকে কিডন্যাপ করে ইয়াঙ্গাওয়ের থেকে তার সব কথা মানিয়ে নিতে পারত, কিন্তু প্রতিশোধের জন্য একটি নির্দোষ মেয়েকে নিজের মোহরা বানানো তার কাছে সঠিক মনে হয়নি। এজন্য সে বেলাকে ফিরে নিজের বাড়ি যেতে বলে। বেলা তাড়াতাড়ি একটি ফোন বুথের কাছে গেল এবং সে সঙ্গে সঙ্গে জুলিয়াকে কল করলো। যখন জুলিয়া জানতে পারলো যে তাদের উপর হামলা হয়েছে, তখন সে তাকে কারো উপর ভরসা করতে মানা করে, এমনকি অ্যাডামের উপরেও নয়, কারণ সে নিজে তাকে নিচ্ছিল। বেলা অনেকক্ষণ সেখানে চুপ করে রইল এবং তারপর সে একটি পুলিশের গাড়ি তার দিকে আসতে দেখলো। তা থেকে একজন পুলিশ অফিসার বাইরে বেরিয়ে এলো এবং বলল, চলো আমার সাথে, আমি তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে চলছি। জুলিয়া সেখানেই তোমাকে নিতে আসবে। বেলা তার সাথে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জ্যাক চলে এলো এবং তাকে এমনটা করতে বাধা দিল। সে জিজ্ঞাসা করে, তোমাকে কে ফাটিয়েছে? কিন্তু সে লোকটি কিছুই জানতো না, যার ফলে জ্যাক তাকে মেরে অজ্ঞান করে দেয়। এখন বেলা জ্যাক ছাড়া আর কারো উপর ভরসা করতে পারতো না, কারণ সে তাকে বাঁচিয়েছিল। জ্যাকের মনে হলো যে হয় এই মেয়েটি সত্যি কথা বলছে, নয়তো সে তার বাবা সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এসবের মধ্যে একটি কথা স্পষ্ট ছিল যে তার কাছে পৌঁছানোর জন্য এই মেয়েটি তার অনেক কাজে আসতে পারে। এই জন্য তারা একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখি, যে বেলাকে খুঁজতে খুঁজতে অপরাধ স্থলে পৌঁছে যায় এবং আমরা দেখি যে সেই নকল পুলিশওয়ালাকে কেউ গুলি করে মেরে দিয়েছে। মানে কেউ ছিল যে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছিল। পরের দিন বেলা এবং জ্যাক একটি শিপমেন্ট পয়েন্টের দিকে যায়। বেলা তাকে জানায় যে 3 বছর আগে তার বাবা কিছু লোককে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন, কারণ তারা ড্রাগসের শিপমেন্ট করতে গিয়ে ধরা পড়েছিল। আমি শুনেছি যে তারা সবাই জেল থেকে ছাড়া পেয়ে গেছে এবং পয়সার জন্য কিছু করতে পারে এমন ক্রিমিনাল হয়ে গেছে। তারা সেই শিপমেন্ট পয়েন্টে পৌঁছায় যেখানে তারা কাজ করত।